1923-24 সালের বেঙ্গল প্যাক্ট ভারতীয় রাজনীতির ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কেন এই চুক্তি করেছিলেন এবং কেন এটি মুসলিম তোষণ ছিল না, বরং একটি সুদূর প্রসারী রাজনৈতিক দূরদর্শিতা ছিল, আসুন ঐতিহাসিকদের কাছ থেকে জেনে নিই। 1923 সালের বেঙ্গল প্যাক্ট ছিল আধুনিক ভারতের ইতিহাসে প্রথম কোনো বাস্তবধর্মী পাওয়ার শেয়ারিং চুক্তি। এটি কেবল কিছু সুযোগ সুবিধার তালিকা ছিল না, বরং এটি ছিল বাংলার দুই প্রধান সম্প্রদায়ের মধ্যে একটি সামাজিক ও রাজনৈতিক চুক্তি। এক, বঙ্গীয় আইনসভায় জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব। আইনসভায় পৃথক নির্বাচক মণ্ডলীর মানে সেপারেট ইলেকটোরেটস এর মাধ্যমে জনসংখ্যার অনুপাতে মুসলমানদের আসন বরাদ্দ করা হবে। 1921 সালের সেন্সাস অনুযায়ী বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল 53.55% এবং হিন্দু 44.8%। 1916 সালে লখনৌ প্যাক্টে বাংলার মুসলমানদের জন্য মাত্র 40% আসনের কথা বলা হয়েছিল, যা তারা মেনে নিতে পারেনি। বিখ্যাত ইতিহাসবিদ সুমিত সরকার তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন যে দেশবন্ধু বুঝতে পেরেছিলেন যে সংখ্যাগরিষ্ঠ জনতাকে তাদের ন্যায্য রাজনৈতিক অধিকার না দিলে তারা কখনোই জাতীয়তাবাদী আন্দোলনে সামিল হবে না। এটা কোনো করুণা ছিল না, ছিল গণতান্ত্রিক ন্যায্যতার স্বীকৃতি। দুই, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় মানে লোকাল বডিজ গুলোতে 60-40 অনুপাত। মিউনিসিপ্যালিটি এবং ডিস্ট্রিক্ট বোর্ডের মতো স্থানীয় সংস্থায় যেখানে যে সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ তারা 60% আসন পাবে এবং সংখ্যালঘু সম্প্রদায় পাবে 40%। এই ধারাটি ছিল অত্যন্ত বৈপ্লবিক, কারণ স্থানীয় রাজনীতি ছিল সাধারণ মানুষের সাথে সরাসরি যুক্ত হওয়ার পথ। আর্কাইভাল রেকর্ড থেকে দেখা যায় 1923 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত স্বরাজ্য দলের সভায় দেশবন্ধু যুক্তি দেন যে তৃণমূল স্তরে ক্ষমতার ভারসাম্য না থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব নয়। এটি ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণের একটি রূপ। তিন, সরকারি চাকরিতে 55% পদ সংরক্ষণ। সরকারি চাকরির ক্ষেত্রে 55% পদ মুসলমানদের জন্য সংরক্ষিত থাকবে যতক্ষণ না তারা চাকরিতে তাদের জনসংখ্যার অনুপাত মানে 52.7% অর্জন করছে। এর মধ্যে মধ্যবর্তী সময় 80% নতুন নিয়োগ মুসলমানদের মাধ্যমে করা হবে। এবার চলুন দেখে নিই বাস্তবতা মানে হার্ড ফ্যাক্টস কি বলে। 1923 সালের সরকারি রিপোর্ট অনুযায়ী বাংলার উচ্চ পদস্থ সরকারি চাকরিতে মুসলমানদের হার ছিল 15%-এর নিচে। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি তার বেঙ্গল ডিভাইডেড গ্রন্থে উল্লেখ করেছেন যে দেশবন্ধু দেখেছিলেন যে শিক্ষিত মুসলিম যুবকরা বেকারত্বের কারণে ক্রমশ সাম্প্রদায়িক রাজনীতি বা ব্রিটিশদের দিকে ঝুঁকে পড়ছে। তিনি তাদের একটি অর্থনৈতিক নিশ্চয়তা দিতে চেয়েছিলেন। দেশবন্ধু তার ফরওয়ার্ড নিউজ পেপার 1923-এ লিখেছিলেন, যদি আমরা সত্যি স্বরাজ চাই তবে আমাদের বড় ভাইয়ের মতো উদার হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে মুসলমানরা শিক্ষায় ও অর্থনীতিতে পিছিয়ে পড়েছে ব্রিটিশ শাসনের বৈষম্যের কারণে। চার, ধর্মীয় বিষয়। বাদ্যযন্ত্র ও গো কুরবানি, যেটা সবচেয়ে বিতর্কিত ধারা। মসজিদের সামনে গান বাজনা বা শোভাযাত্রা নিষিদ্ধ হবে এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে প্রকাশ্যে গো কুরবানি বন্ধ করা হবে। ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের তৎকালীন নথিপত্রে দেখা যায় বাংলার 95% দাঙ্গার মূলে ছিল এই দুটি ইস্যু। দেশবন্ধু কোনো আইনি জবরদস্তি নয়, বরং মিউচুয়াল টলারেন্স বা পারস্পরিক সহনশীলতার উপর জোর দিয়েছিলেন। ইতিহাসবিদ সুগত বসু উল্লেখ করেছেন যে দেশবন্ধু ধর্মীয় ইস্যুতে কোনো পক্ষকে খুশি করতে চাননি, বরং তিনি চেয়েছিলেন কনফ্লিক্ট রেজলিউশন বা সংঘাত নিরসন। তিনি বিশ্বাস করতেন হিন্দুরা যদি বাজনা বন্ধ করে তবে মুসলমানরা নিজ ইচ্ছায় কুরবানি নিয়ে সংযত হবে। এটি ছিল এক অসাধারণ মনস্তাত্ত্বিক আদান প্রদান। তাহলে প্রশ্ন এখনো সেই একই, এটি মানে বেঙ্গল প্যাক্ট কি তোষণ ছিল? 1923-24 সালে বেঙ্গল প্যাক্ট ঘোষিত হওয়ার পর হিন্দু মহাসভা এবং কংগ্রেসের একটি বড় অংশ শোরগোল তোলে যে দেশবন্ধু মুসলমানদের কাছে হিন্দুদের স্বার্থ বিক্রি করে দিয়েছে।
কিন্তু ইতিহাসের দলিলে চোখ রাখলে দেখা যায় এক ভিন্ন বাস্তবতা। এক, রাজনৈতিক কৌশল ও ব্রিটিশ নথি। ব্রিটিশরা এই চুক্তিকে আসলে সব থেকে বেশি ভয় পেয়েছিল। কেন? কারণ তাদের শাসনের মূল ভিত্তি ছিল হিন্দু মুসলিম অনৈক্য। বাংলার তৎকালীন গভর্নর লর্ড লিটনের গোপন নথি এবং চিঠিপত্রে মানে লিটন পেপারসে দেখা যায় ব্রিটিশরা শঙ্কিত ছিল যে দেশবন্ধু যদি মুসলমানদের নিজের পক্ষে টেনে নিতে পারেন তবে কাউন্সিলে ব্রিটিশ সরকারের পক্ষে কোনো বিল পাশ করা অসম্ভব হয়ে পড়বে। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি তার বেঙ্গল ডিভাইডেড গ্রন্থে উল্লেখ করেছেন ব্রিটিশরা অত্যন্ত সুকৌশলে মুসলমানদের বুঝিয়েছিল যে তাদের স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশদের দরকার। দেশবন্ধু সেই ধারণাকে চুরমার করে দিতে চেয়েছিলেন। এটি তোষণ নয়, ছিল ব্রিটিশদের হাত থেকে মুসলমানদের ছিনিয়ে আনার একটি রাজনৈতিক চাল। দুই, পরিসংখ্যান ও ন্যায়ের যুক্তি, দ্য লজিক অফ সেন্সাস অ্যান্ড ইকুইটি। দেশবন্ধু কেন 55% চাকরির কথা বলেছিলেন? 1921 সালের আদমশুমারি অনুযায়ী বাংলায় মুসলমানরা ছিল জনসংখ্যার 54%, অথচ সরকারি চাকরিতে তাদের হার ছিল 30%-এরও কম। দেশবন্ধু তার সম্পাদিত ফরওয়ার্ড পত্রিকায় লিখেছিলেন, জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ যদি মনে করে যে সরা জেলে তারা চাকরি বা ক্ষমতার বঞ্চিত হবে, তবে তারা কেন আমাদের সাথে স্বাধীনতার লড়াইয়ে নামবে? ইতিহাসবিদ বিপান চন্দ্রের মতে দেশবন্ধু সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাকে কেবল বইয়ের পাতায় না রেখে তাকে অর্থনৈতিকভাবে প্রয়োগ করতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন পেটের ক্ষুধা মেটাতে না পারলে কোনো সম্প্রদায়কে আদর্শের গুলিতে এক করা যায় না। তিন, নেতাদের মতামত ও আর্কাইভাল রেকর্ড। দেশবন্ধুর প্রধান অনুগামী সুভাষচন্দ্র বসু একে পূর্ণ সমর্থন করেছিলেন। তিনি মনে করতেন এটি ছিল পলিটিক্যাল রিয়েলিজম। সুভাষ পরবর্তীকালে তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে লিখেছেন যে দেশবন্ধুর এই সাহসিকতা যদি বজায় থাকতো তবে ভারতের ভবিষ্যৎ অন্যরকম হতো। মৌলানা আবুল কালাম আজাদ দেশবন্ধুর এই উদ্যোগকে মহৎ হিসেবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে এটি ছিল সাম্প্রদায়িক সমস্যার একমাত্র সমাধান। অন্যদিকে মদন মোহন মালব্য বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা মনে করেছিলেন এটি হিন্দুদের উপর অবিচার। কিন্তু আর্কাইভাল রেকর্ড বলছে দেশবন্ধু তাদের পাল্টা প্রশ্ন করেছিলেন, আপনারা কি 54% মানুষকে অবজ্ঞা করে ব্রিটিশদের তাড়াতে পারবেন? 4, এটি কি একতরফা ছিল? দ্য রেসিপ্রোসিটি আর্গুমেন্ট। তোষণের সংজ্ঞা হলো যখন এক পক্ষ পায় আর অন্য পক্ষ কেবল দেয়। কিন্তু বেঙ্গল প্যাক্টে কি তা হয়েছিল? ইতিহাসবিদ সুগত বসু দেখিয়েছেন যে চুক্তিতে মুসলমানরাও বড় ছাড় দিয়েছিল। তারা হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রা ও উৎসবের সময় মুসলিম প্রধান এলাকাগুলোতে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। 5, আধুনিক ইতিহাসবিদদের বিশ্লেষণ। অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের মতে দেশবন্ধু কোনো ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন পলিটিক্যাল আর্কিটেক্ট। তিনি হিন্দুদের সাংস্কৃতিক আধিপত্য মানে কালচারাল হেজিমনিকে সামান্য খর্ব করে মুসলমানদের রাজনৈতিক অংশীদারিত্ব মানে পলিটিক্যাল স্টেক হোল্ডার্স করতে চেয়েছিলেন। ডক্টর মুসিরুল হাসান বেঙ্গল প্যাক্টকে অভিহিত করেছেন এ ব্রিজ ওভার ট্রাবলড ওয়াটার্স হিসেবে। তার মতে এটি তোষণ নয়, বরং ভারতের প্রথম বাস্তবসম্মত ধর্ম নিরপেক্ষ সামাজিক চুক্তি। আসলে দেশবন্ধু জানতেন তোষণ আর ন্যায়ের মধ্যে একটি সূক্ষ্ম রেখা আছে, তিনি সেই রেখাটি চিনতেন। তিনি বলেছিলেন যদি আমরা মুসলমানদের বিশ্বাস অর্জন করতে না পারি তবে আমরা স্বরাজের জন্য উপযুক্ত নই। সমালোচকরা যখন একে হিন্দু স্বার্থের পরিপন্থী বললেন, দেশবন্ধু জবাব দিয়েছিলেন হিন্দুদের শক্তি তাদের ত্যাগের মধ্যে, সংকীর্ণতার মধ্যে নয়। ইতিহাস সাক্ষী দেয় দেশবন্ধুর মৃত্যুর ঠিক 2 বছরের মধ্যে এই চুক্তি বাতিল হয়ে যায়। আর তার ফলাফল 1946 সালের কুখ্যাত কলকাতা দাঙ্গা। ইতিহাসবিদদের মতে যারা একে তোষণ বলে বাতিল করেছিলেন আসলে তারাই অজান্তে দেশ ভাগের বীজ বপন করেছিলেন। দেশবন্ধুর বেঙ্গল প্যাক্ট ছিল একটি অন্তর্ভুক্তিমূলক ভারতের নীল নকশা যা আজও প্রাসঙ্গিক। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার।